প্লুরালসের স্ট্রেট টক্স আনএডিটেড। এবং আজ আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে, যে বিষয় ছাড়া এই মুহূর্তে বোধহয় কিছুই কথা বলার নেই, কোভিড-19। এমন একটা পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি, আমরা জানি না আগামীকাল কি হবে, আগামী পরশু কি হবে। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এই পৃথিবীতে প্রত্যেকদিন শুধু সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, কত মানুষ মারা যাচ্ছেন, কত মানুষ এফেক্টেড হচ্ছেন, তার একটা সংখ্যা শুধু দেখছি আমরা। গতকাল ভারতবর্ষে 3,36,000 মানুষ এফেক্টেড হয়েছেন একদিনে, যে সংখ্যাটা বার্বাডোসের পপুলেশনের থেকে বেশি। এই হলো অবস্থা আমাদের। মৃত্যুর যে মিছিল চলছে, সেই মিছিল রোজ আমরা প্রত্যক্ষ করছি। আমাদের প্রবাদ প্রতিম সৌমিত্রবাবু আগেই মারা গেছিলেন, তার কোভিড হয়েছিল, তারপর কোভিড থেকে রিকভার করার পর উনি মারা যান। আর এক প্রবাদ প্রতিম মানুষ বাঙালি কবি শঙ্খ ঘোষ মারা গেলেন কয়েকদিন আগে, দুদিন আগে। একের পর এক ঘটনা ঘটছে এবং সেখানে কোনো বয়সের সীমা নেই। হয়তো বেশি বয়স্করা, যাদের কোমরবিডিটি, তারা বেশি মারা যাচ্ছেন, কিন্তু অল্প বয়সীরাও যে যাচ্ছে না এমন নয়। এক অদ্ভুত অন্ধকার। সেই অন্ধকার থেকে বেরোনোর উপায় কি সেটা আমরা জানি না, সেই উপায় খোঁজার আমরা চেষ্টা করছি। কিন্তু এত কিছুর মধ্যেও যেটা বলার সেটা হচ্ছে যে এই অন্ধকার থেকে তো বেরিয়ে আসতে আমাদের হবে, এবং সেই বেরিয়ে আসার জন্য আমাদের তথ্য, আমাদের বিজ্ঞানের থেকে গবেষণা, তার বাইরে আর কোনো উপায় নেই। কোনো অন্য কিছু আমাদের রক্ষা করতে পারবে না। এবং আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা আমরা নিয়মিত করে থাকি, সেখানে আমরা চেষ্টা করি একটা কথাই বলতে, আপনাদের মনের প্রশ্নগুলো যেন এই আজকে যারা আমাদের সঙ্গে আছেন বা থাকেন, যারা বিভিন্ন এক্সপার্টসরা, তারা যেন সেটা, তাদের কাছে উত্তরটা আমরা খুঁজে পাই। আজকে সেটা আমরা করব। আমাদের সঙ্গে আজকে যারা রয়েছেন তার আগে আমি বলে দিই যে আজকের যে অনুষ্ঠানটা আমরা করছি দ্য প্লুরালস থেকে, এই প্রোগ্রামটা একই সঙ্গে দ্য ক্লাইমেট চ্যানেল কানাডা থেকে হয়তো কাল বা পরশু দেখানো হবে। তার সঙ্গে নো টিভি বাংলা, এটা একটা বাংলাদেশের ইউটিউব চ্যানেল যার 80,000-এর উপর মেম্বার রয়েছে, তারাও এটা দেখাবে। কেননা যেহেতু কোভিড একটা সর্বত্রগামী, সর্বত্রব্যাপী, সুতরাং সবারই বোধহয় এই কথাগুলো শোনার দরকার। আমি বেশি কথা বলবো না গোড়াতে, কেননা অনেক প্রশ্নের উত্তর আমার খুঁজতে হবে। আমি শুধু বলে দিই আমাদের সঙ্গে কারা কারা আছেন। আমাদের সঙ্গে রয়েছেন, এখনো জয়েন করেননি, এক্ষুনি জয়েন করবেন, প্রফেসর ধ্রুবজ্যোতি চ্যাটার্জি, উনি ভাইস চ্যান্সেলর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরূপ হালদার, বিখ্যাত ডাক্তার, পালমোনোলজিস্ট, উডল্যান্ডস হসপিটালের সঙ্গে যুক্ত। আছেন ডক্টর অজয় সরকার, এই মুহূর্তে কলকাতায় যারা কোভিডকে সামনে থেকে লড়াই করছেন তাদের মধ্যে অন্যতম, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট পিয়ারলেস হসপিটাল, কোভিডের দায়িত্বে রয়েছেন। ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক, উনি হচ্ছেন ক্লিনিক্যাল ডিরেক্টর পিয়ারলেস, এবং যে নতুন ভ্যাকসিন আসছে সেই ভ্যাকসিনের, বিশেষ করে রাশিয়ান ভ্যাকসিনের সঙ্গে যে গবেষণা, তার সঙ্গে সুব্রজ্যোতি সরাসরি যুক্ত, ও এক্ষুনি জয়েন করবে আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাজীব দাশগুপ্তা, উনিও জয়েন করবেন আশা করছি আমরা খুবই দ্রুত। উনিও একটা আমি সে কথায় আসছি পরে। ডক্টর দাশগুপ্তা হলেন প্রফেসর অফ কমিউনিটি হেলথ, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি, এবং ভারতবর্ষের যে বিভিন্ন ভ্যাকসিন সংক্রান্ত কমিটি, তার মেম্বার। এবং অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তপন মুখার্জি, অ্যাডভাইজার হেলথ, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবং আর যারা রয়েছেন, আপনারা যারা শুনছেন বা দেখছেন, তারা জানেন এদের অধিকাংশই আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে থাকেন, বিকজ আই বিলিভ ইন কন্টিনিউটি। এরা আগের দিন কি বলেছিলেন, পরের দিন কি কথা হচ্ছে, এদের ভাবনাগুলো কিভাবে পাল্টাচ্ছে, এটা আমাদের জানার দরকার। থ্যাংক ইউ প্রফেসর চ্যাটার্জি। প্রফেসর চ্যাটার্জি হ্যাজ অলরেডি জয়েন্ড। আমি শুরুটা করব একেবারে গোড়ায় প্রফেসর চ্যাটার্জিকে দিয়ে। প্রফেসর চ্যাটার্জি, একটা নতুন শব্দটা আপনাদের কাছে পুরনো, কিন্তু আমজনতার কাছে নতুন, সেটা হলো ভ্যারিয়েন্ট, ডাবল মিউট্যান্ট, এখন একটা বেঙ্গল ভ্যারিয়েন্ট, নানান রকম আমরা শুনতে পাচ্ছি। প্রফেসর চ্যাটার্জি, আপনি যদি একটু বলেন গোড়ায় যে কি কি ভ্যারিয়েন্ট এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে রয়েছে, বিশেষ করে এই বেঙ্গল ভ্যারিয়েন্ট এবং ডাবল মিউট্যান্ট, তার কি অবস্থা। ডক্টর প্রফেসর চ্যাটার্জি বিখ্যাত বিজ্ঞানী, আমি আগেই বলেছি ভাইস চ্যান্সেলর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি।
প্রফেসর চ্যাটার্জি। আমাদের যে কথা হচ্ছে যে ভ্যারিয়েন্ট নিয়ে আর কি, তা আপনারা জানেন যে একদম প্রথমে উহানের সময়ের পর থেকেই শুরু হয়েছে যে ডিফারেন্ট ভ্যারিয়েন্টস এর কথা, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে ইটালিতে যেটা ছিল, যেটাকে আমরা মনে করছি প্যাঙ্গুলিন ইজ দ্য অরিজিন, তারপরে এলো ব্রাজিল ভ্যারিয়েন্ট, তারপরে এলো ইউকে ভ্যারিয়েন্ট, এবং তারপরে ইন্ডিয়াতে যে মানে অ্যাকচুয়ালি যত জিনোম সিকোয়েন্সিংটা হচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি এই নতুন নতুন মিউটেন্ট গুলোর ক্ষেত্রে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরা যাক একটা পার্টিকুলার ভেরিয়েন্ট খুব বেশি রকম ভাবে দেখা যাচ্ছে মাল্টিপ্লাই করতে পারে। সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট যেরকম, সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের একটা পার্টিকুলার, অর্থাৎ ভেরিয়েন্ট বলতে কি বোঝায় না, আমাদের যে আরএনএ ভাইরাসের যে জিন সিকোয়েন্সটা রয়েছে সেই জিন সিকোয়েন্সের উপর নির্ভর করে কোন অ্যামিনো অ্যাসিড গুলো একের পর এক লাগবে এবং তার উপর নির্ভর করে প্রোটিন গুলো তৈরি করে। তো এখানে যদি কোনো মিউটেশন হয় তাহলে যেটা হয় যে প্রোটিন গুলো পাল্টে যেতে থাকে, এবং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে এই ভ্যারিয়েন্ট গুলো হওয়ার পরে in this year from the very beginning we started with a double variants। তার মানে কি দুটো ভাইরাস নিজের মধ্যে কম্বাইন করে ডাবল ভ্যারিয়েন্ট গুলো তৈরি করতে শুরু করেছে, এবং ডাবল ভ্যারিয়েন্টের 7খানা ডিফারেন্ট ভ্যারিয়েন্ট ডাবল ভ্যারিয়েন্ট এখন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড রয়েছে। মানে আরো অনেক হয়তো হয়েছে, কিন্তু আমরা তো জানি না এখনো পর্যন্ত যে কটা রয়েছে কটা নেই আর কি, কারণ এটা জিনোম সিকোয়েন্সিং এর উপর নির্ভর করছে। এবং এই মুহূর্তে কাগজে আপনারা দেখেছেন যে দুদিন আগে থেকে ওয়েস্ট বেঙ্গল ভেরিয়েন্টের সময় বলা হচ্ছে এখন একটা ট্রিপল ভেরিয়েন্ট পর্যন্ত আসে, মানে ট্রিপল মিউটেন্ট আর কি, 3টে মিউটেশন রয়েছে সেটার মধ্যে, এবং তার মধ্যে যে দুটো মিউটেশন ইজ ভেরি ভাইটাল অ্যাকচুয়ালি, এবং যার ফলে তার ইনফেক্টিভিটিটা বা তার মানে বংশ বৃদ্ধি করার ক্ষমতাটা অনেক বেশি হয়ে গেছে আর কি। এবং ওয়েস্ট বেঙ্গলের এই ভেরিয়েন্টের সঙ্গে এখন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জায়গায় যে একটা ব্রাজিল ভেরিয়েন্টের কথা বলুন বা সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের কথা বলুন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু মিল খুঁজে পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায়। এই যে ভেরিয়েন্ট গুলো আসছে এবং ভেরিয়েন্ট গুলো যাচ্ছে, এগুলো তো চলবেই, কারণ আরএনএ ভাইরাস গুলোর ক্ষেত্রে এই মিউটেশনটা হয়, এবং অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে যে রেটে মিউটেশনটা হয় এটার ক্ষেত্রে ওই রেটে মিউটেশনটা হবে আশা করেনি কেউ, কেননা এর নিজস্ব একটা এডিটিং ক্যাপাসিটি ছিল আর কি। এবং ভেরিয়েন্ট গুলো একদম প্রথম দিকে 1 বছরের দুনিয়াতে খুব বেশি ভেরিয়েন্ট ডেভেলপ করে। আমরা ভ্যারিয়েন্টের আরো অনেকগুলো ডিসকাশন আছে, কিন্তু আমি ছোট্ট কথা একটা জিজ্ঞাসা করে নিই, সেটা হচ্ছে যে তার মানে আপনি বলছেন একটা ডাবল ভ্যারিয়েন্ট বা ডাবল মিউট্যান্ট, এটা যে ভ্যারাইটি আমরা বলছি, এরকম বেশ অনেকগুলো ডাবল ভ্যারিয়েন্ট আছে, অনেকগুলো ডাবল ভ্যারিয়েন্ট আছে। আমরা মহারাষ্ট্রেও সেটা পাওয়া গেছে, পাঞ্জাবেও পাওয়া গেছে, সব জায়গাতেই পাওয়া গেছে, আমাদের এখানেও পাওয়া গেছে। আরেকটা বলছি যে ট্রিপল মিউট্যান্ট আর বেঙ্গল ভ্যারিয়েন্ট যেটা আমরা বলছি, এটা সবে জানা গেছে সবে জানা। আমি এখানে একটা ইনপুট দিই, কেননা আমাদের এই অনুষ্ঠানটার উদ্দেশ্য আরেকটা হচ্ছে যে আপনাদের সবার সাহায্য নিয়ে অ্যাকচুয়াল ফ্যাক্টটাকে সামনে নিয়ে আসা। There's no point in creating panic. Already people are quite panicked. There's no point to adding to that. এই যে বেঙ্গল ভ্যারিয়েন্টের কথাটা প্রফেসর চ্যাটার্জি বলছেন, আমি গত 2 দিন আগে আমার নিজস্ব প্রফেশনাল কারণে আমি কথা বলেছিলাম যে কল্যাণী যে পার্টিকুলার ইনস্টিটিউট এই পার্টিকুলার কাজটা করছেন, সারা ভারতবর্ষে 10খানা ইনস্টিটিউট বলে একটা কনসোর্টিয়াম তৈরি হয়েছে, যে কনসোর্টিয়াম জেনোমিক সিকোয়েন্স অ্যানালিসিস করছেন। তার মধ্যে কল্যাণীর যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল যেটা ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট, তারা এটাকে কোঅর্ডিনেট করছেন। তার যিনি ডিরেক্টর ডক্টর সৌমিত্র দাস, তার সঙ্গে আমার কথা হয়েছিল, এটা আপনার সঙ্গে শেয়ার করছি সবার সঙ্গে। উনি যেটা বলেছেন আমাকে, সেটা হচ্ছে এই যে বেঙ্গল ভ্যারিয়েন্ট, এই বেঙ্গল ভ্যারিয়েন্ট নিয়ে কোনো একজন সায়েন্টিস্ট টুইট করেন গত কয়েকদিন আগে, 3-4টে টুইট করেন যেখান থেকে খবরটা তৈরি হয়েছে। কিন্তু লেটেস্ট ইনফরমেশন হচ্ছে যে এই বেঙ্গল ভ্যারিয়েন্ট প্রথম অক্টোবরে আইসোলেটেড হয়, এটা পিক করে জানুয়ারি মাসে, এবং সেটা প্রায় 25%-এর উপর চলে যায়। কিন্তু এখন it has settled down, it has reached the plateau. If I quote him verbatim, it has reached the plateau. উনি বলছেন এই মুহূর্তে ওই ভ্যারিয়েন্টটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। This is the information from the scientist who is working on it. প্রফেসর চ্যাটার্জি, আমি মানে ডক্টর সরকারের কাছে যাবো, কিন্তু তার আগে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে নিই, বা ডক্টর সরকারের কাছে আগে জিজ্ঞেস করে আপনার কাছে আসছি আমি। ডক্টর সরকার, একটা কথা আমায় বলুন
অনেকেই বলছেন যে প্রথম ওয়েভের সঙ্গে দ্বিতীয় ওয়েভের একটা তফাৎ হচ্ছে যে অনেক সময় আরটিপিসিআর, যেটাকে গোল্ড টেস্ট বলা হতো আগে, সেই আরটিপিসিআর টেস্টেও ধরা পড়ছে না, যদিও তার কোভিড লাইক সিমটমস আছে, পরবর্তীকালে অন্যান্য টেস্ট করে ধরা পড়ছে। ইজ ইট আ ফ্যাক্ট? এটা কি হচ্ছে? হ্যাঁ, কিছুটা সত্যি। আমি এটা বলতে চাই যে প্রথম আমরা যে স্পাইকটা দেখলাম কোভিড এর লাস্ট ইয়ারে, সেটার কিন্তু ইনফেক্টিভিটিটা এখনকার মতো নয়। আগে আপনি দেখবেন একটা ফ্যামিলিতে একজন বা দুজন হয়েছে, রেস্ট অফ দ্য ফ্যামিলি মেম্বার ওয়ার নেগেটিভ। কিন্তু এখন একটা ফ্যামিলিতে একজন যদি ইনফেক্টেড হয়, অলমোস্ট এভরিওয়ান ইজ এফেক্টেড। 10 জন ফ্যামিলিতে থাকলে 10 জনই এফেক্টেড হচ্ছে। কিন্তু এই অ্যাফেকশনটা, এটা একটা হচ্ছে ইনফেক্টিভিটি, কিন্তু এর ভিরুলেন্সটা সেটা কিন্তু আগের থেকে ডেফিনেটলি কম। তার একটা কারণ হতে পারে এদের মধ্যে অনেকেই ভ্যাকসিনেটেড হয়ে আছে। আমরা একটা প্রশ্ন তুলছে, পরে হয়তো আপনি এই প্রশ্নটা করবেন হয়তো, যে ভ্যাকসিন নিলে কেন হচ্ছে, আমি সেটা পরে আসছি। কিন্তু এই যে ভ্যারিয়েন্টটা ডিফারেন্ট, এইবার টেস্টিং এ ডেফিনেটলি মিউটেশন যখন হচ্ছে, জেনোমিক সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আরটিপিসিআর আমরা একটা সিকোয়েন্স জেনোমটাকে দিয়ে টেস্ট করি, এখন সেটা যদি ম্যাচ করে যায় ভ্যারিয়েন্টের সঙ্গে, তাহলে উই ক্যান ডিটেক্ট। সেটা যদি ম্যাচ না করে, ওটা কিন্তু ফলস নেগেটিভ হয়ে যাবে। হ্যাঁ, আমরা পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি সিমটমস আছে, কিন্তু আরটিপিসিআর নেগেটিভ হচ্ছে। এটা হচ্ছে ইনফ্যাক্ট আজকেই দিল্লি থেকে আমি খবর পেলাম যে এরকম অনেকগুলো কেস, দিল্লিতে নাকি এইরকম ধরনের কেসের ফ্রিকোয়েন্সি আরো বেশি। আমার মনে হয় কলকাতায় বোধহয় খুব বেশি কেস পাচ্ছেন, কিরকম ডক্টর সরকার? নাকি নাম্বার খুব বেশি নয়, কিন্তু এখন প্রত্যেকটা ল্যাবে দেখবেন, ইনফ্যাক্ট আমি বলতে পারি যে এখন পজিটিভিটি রেজাল্ট ইজ নিয়ারলি 70 to 80%। মানে 100 জন টেস্টিং করলে 70 জন পজিটিভ হচ্ছে, যেটা কিন্তু আগের বারে রিভার্স ছিল। 20-25% পজিটিভ হচ্ছে। সেটা আপনি বলেন ইনফেক্টিভিটিটা খুব হাই বলে। আমি একটু এটা আমি আসবো ডক্টর প্রফেসর চ্যাটার্জির কাছে, কিন্তু তার আগে আমি একটু ডক্টর হালদারের কাছে। ডক্টর হালদার, এরকম কেস কি আপনারাও পাচ্ছেন যে কোভিড লাইক সিমটমস রয়েছে কিন্তু আরটিপিসিআর ইজ গিভিং নেগেটিভ? গতবারে আমরা এরকম কেস কিছু পেয়েছিলাম, এবারে আসছে সামান্য কিছু কেস এরকম আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে যা ইনফরমেশন, তাতে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে আমরা যেসব আরটিপিসিআর কিট ইউজ করছি, সেগুলো তো মাল্টিপল টার্গেটস কে আইডেন্টিফাই করে। সেটা ওআরএফ কে আইডেন্টিফাই করে, ই জিনকে করে, এন জিনকে করে, স্পাইক প্রোটিনকে করে। সুতরাং সেখানে কিন্তু ফলস নেগেটিভ হওয়ার চান্স খুব কম। তবুও কিছু কেস কেন হচ্ছে সত্যি এটা একটা, কেননা বলে দিচ্ছে যে এই RT-PCR kits গুলো is good enough to detect all kind of variants, but still এগুলো পাওয়া যাচ্ছে। ফাইন। আমি ডক্টর মুখার্জি, আপনার অভিজ্ঞতা এরকম কিছু কি শুনছেন? একটা আপনাকে বলি, যেটা আপনাদেরই অনুষ্ঠানেতে একবার আমি বলেছিলাম, যে প্রফেসর জেকব জন, বিশিষ্ট ভাইরোলজিস্ট প্রফেসর জেকব জন, উনি কিন্তু বলেছিলেন যে আরটিপিসিআর এর যা পজিটিভিটি, সেটা ওরাল ও নেজোফ্যারিঞ্জিয়াল দুটো মিলিয়ে অ্যাভারেজ করে 60-70% মধ্যে যে পজিটিভিটি হয়, তার মানে আমরা আরটিপিসিআর করার পরে সবসময় কিন্তু কিছু পজিটিভ কেস মিস করি। তো এটা নিয়ে আমিও আমাদের মিটিং এতেও বলেছি যে আমরা যখন কোনো একটা পেশেন্টের জ্বর হয়েছে বলে ম্যালেরিয়া সিজনে ম্যালেরিয়ার টেস্ট করাই এবং ম্যালেরিয়াটা পাওয়া যায় না, তখন আমরা তার আবার ম্যালেরিয়ার টেস্ট করি। তার কারণ ম্যালেরিয়ার ক্ষেত্রে বলা হয় যে অ্যাবসেন্স অফ প্রুফ ডাজ নট রিয়েলি মিন দ্যাট দ্য প্রুফ ইজ অ্যাবসেন্ট। তো সেই অর্থে আরটিপিসিআর যার একবার করা হলো সেটাই আমরা ফাইনাল এন্ড বাইন্ডিং বলে মনে করি, আর দ্বিতীয়বার আরটিপিসিআরটা আমরা করাই না। হ্যাঁ, তো দ্বিতীয়বার আরটিপিসিআরটা করার চল এখানে খুব একটা নেই। তো সেটা করলে কি দাঁড়াতো আমি জানি না। ডেফিনেটলি হয়তো কিছু কেস যেগুলো আমরা মিস করছি, নেগেটিভ পাচ্ছি, হয়তো পরবর্তী আরটিপিসিআরে সেগুলো পজিটিভ পাওয়া যেত,
কারণ আমরা যেটা দেখছি, আমি আপনাকে দুটো সংখ্যা বলি, সেটা হচ্ছে যে এই সপ্তাহে সোমবার দিন অর্থাৎ 19শে এপ্রিল আর গতকাল বৃহস্পতিবার 22শে এপ্রিল, গত 19শে এপ্রিল সোমবার কলকাতা কর্পোরেশনের অধীনস্থ জায়গায় আমরা মোট পজিটিভ কেস পেয়েছি 2252। সেটা গতকালকে অর্থাৎ মঙ্গল বুধ এই দুদিন পরে বৃহস্পতিবার গতকালকে 22 তারিখে পজিটিভ কেস পেলাম 3479। আপনি বুঝতে পারছেন যে কি পরিমাণ স্যাম্পল কি বেড়েছিল? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ স্যাম্পল না বেড়লে, কারণ আমাদের মোটামুটি পজিটিভিটি রেট আমরা দেখছি যে আরটিপিসিআর এর ক্ষেত্রে মোর দ্যান 15% এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে প্রায় মোর দ্যান 25%। যদিও আমরা আমাদের নির্দেশ রয়েছে বলে একটু ইন্টারাপ্ট করছি। তার মানে আমি যেটুকু বুঝছি যে প্রথম আপনি একটা পেশেন্টকে র্যাপিড টেস্ট করছেন, র্যাপিড টেস্টে যদি নেগেটিভ আসে তখন তাকে আরটিপিসিআর করছেন। তাহলে আপনি যে হিসেবটা দিচ্ছেন তার মানে র্যাপিড টেস্টে অলরেডি 25% পজিটিভ পেলেন, বাকি যে 75% নেগেটিভ তাদেরকে যখন আপনি টেস্টিং করতে আরটিপিসিআর পাঠাচ্ছেন সেখান থেকে 15%, সো অল অন अराउंड 40% ইউ আর গেটিং পজিটিভ। এখানে আরেকটা ব্যাপার বলি, দুটো পয়েন্ট, যে গত বছরের সেপ্টেম্বর মাসে আমরা কিন্তু পার ডে ম্যাক্সিমাম কেস পেয়েছিলাম 1350 থেকে 1400। তাহলে যেটা প্রফেসর অজয় সরকার বলছিলেন সেটা আপনি বুঝতে পারছেন যে এবারে ইনফেক্টিভিটিটা সত্যি কিরকম জায়গায় গিয়ে পৌঁছেছে। এখানে আরেকটা কথাও বলবো, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট থেকে ক্রমশ সরে আসছি, যেহেতু পরিকাঠামোটা আমাদের আরো আমি আসবো ডক্টর মুখার্জি, আমি আসবো আলাদা করে, আমরা বেশি করে করছি। হ্যাঁ, এটা আসবো, আমি এই টেস্টিং এর পার্টি আমি আসবো। তার আগে আমি প্রফেসর চ্যাটার্জির কাছে একটু ফেরত যাচ্ছি। প্রফেসর চ্যাটার্জি, এই যে আরটিপিসিআর কে অ্যাপারেন্টলি ইভেট করার একটা ডাবল মিউট্যান্টের বলে শোনা যাচ্ছে, সেটা কি হচ্ছে এবং সেটা ফলে কেন হচ্ছে কিন্তু খুব সংক্ষেপে বলেন। উই হ্যাভ লট অফ কোয়েশ্চেনস আপনাদেরকে সবার কাছে, সো উই নিড দোজ অ্যানসার্স। প্রফেসর চ্যাটার্জি, একদম ছোট করে বলতে গেলে আপনারা তো বুঝতে পারছেন যে যেটা একটু আগেই অন্যান্যরা বললেন যে এর যে ইনফেক্টিভিটিটা বেশি, সেরকম আবার দেখা যাচ্ছে যে এটার যে রেপ্লিকেশনটা মানে নাম্বার অফ ভাইরাস পার্টিকেল প্রোডাকশনের ক্ষমতাটাও খুব বেশি হয়ে গেছে, এবং তার ফলে যেটা হচ্ছে আমাদের ন্যাজাল আপার রেসপিরেটরি ট্র্যাক্টে এর যে লংজিভিটিটা সেইটা খুব তাড়াতাড়ি এটা চলে যাচ্ছে ফুসফুসের দিকে, তাহলে সেটা মুভ করে যাচ্ছে। আগে যেটা 10 দিনে আমরা দেখতাম যে the highest amount of around 7 lakhs virus particles we could see in the nasal swab, এবং আমরা সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা অনেক ফাস্ট মুভ করে যাচ্ছে, এবং ফাস্ট মুভ করে যাওয়ার জন্য তখন আর ন্যাজাল সোয়াব নিয়ে কিন্তু আমরা পজিটিভ পাবো না। সুতরাং এক্ষেত্রে এই পজিটিভের সংখ্যাটা অনেকটাই কমে যায় এবং সেটাকে আমরা দেখতে পাই না। তার মানে আপনি যেটা বলছেন যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে টেস্টিংটা না করা হয়, একটু ডিলে করা হয়, দেন ইট ইজ মুভিং অন টু লাংস, এবং সেক্ষেত্রে হয়তো বা আরটিপিসিআর করে সেই স্যাম্পল পাওয়া যাবে না, ন্যাজাল সোয়াবে পাওয়া যাবে, ন্যাজাল পার্টে। ওকে ফাইন, সো ইটস হ্যাপনিং। আমি একটু ডক্টর কৃষ্ণজ্যোতি গোস্বামী, ডক্টর বিশিষ্ট বায়োকেমিস্ট্রি অধ্যাপক ডক্টর গোস্বামী, আপনি একটু আপনাকে আনমিউট করুন। আপনি যেহেতু এই টেস্টিং গুলোর সঙ্গে খুব ক্লোজলি যুক্ত, আপনি একটু বলুন যে এমনিতেও তো বোধহয় আরটিপিসিআর এ যেটা ডক্টর মুখার্জি বলছিলেন যে কিছু বোধহয় কনভেনশনাল অবস্থাতেও তো মিস করা হয়, তাই নাকি? হ্যাঁ, এটা একদমই ঠিক। এটার মোটামুটি ভাবে 5টা পয়েন্ট আছে যে কারণে এই ফলস নেগেটিভটা হয়। মানে অ্যাপার্ট ফ্রম দিস ডাবল মিউট্যান্ট, অ্যাপার্ট ফ্রম ডাবল ফার্স্ট হচ্ছে যে আমি স্যাম্পলটা যেটা কালেকশন করলাম, যেটা ডক্টর চ্যাটার্জি বলছিলেন যে নাজোফেরিন্সে প্রপার স্যাম্পল যদি আমি কালেক্ট করতে না পারি সেক্ষেত্রে মিস করছি। কারণ এখন যেহেতু স্যাম্পল লোড বেড়ে গেছে, কালেকশনের জন্য লোক সংখ্যা সেরকম প্রপার ট্রেন না হয়, সেখানে একটা ম্যান পাওয়ারের একটা প্রবলেম হতে পারে যে স্যাম্পল প্রপার কালেকশন। যে ভাইরাল ট্রান্সপোর্ট মেটেরিয়াল, এই মেটেরিয়ালটার পিএইচ যদি নষ্ট হয়ে যায় এবং হাই টেম্পারেচারে মুভ করে, তখন ওর মধ্যেই আরএনএটা দিলে, তখন টেস্টিং করতে যাচ্ছি তখন নেগেটিভ দিয়ে দিচ্ছি। থার্ড হচ্ছে আজকালকার দিনে যেহেতু কিটের প্রচুর চাহিদা হয়েছে,
এবং কিট স্পেসিফিক তো আমার ইনস্ট্রুমেন্ট নয়, ইনস্ট্রুমেন্ট একটা ফিক্স। এখানে যে বিভিন্ন কিট বিভিন্ন ডাই দিচ্ছে বা ফ্লোরোসেন্ট যেটা দিচ্ছে সেইটা ডিফারেন্ট হওয়ার জন্য অনেক সময় অনেক ইকুইপমেন্ট সেইটাকে ডিটেক্ট করছে না বলে ফলস নেগেটিভ দিচ্ছে। ফোর্থ পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা কিটেরই একটা করে লোয়ার ডিটেকশন লিমিট থাকে। লোয়ার ডিটেকশন লিমিটটা যদি কম হয় তখন আমি ভালো রেজাল্ট পেতে পারি এবং প্রপার পজিটিভ পেতে পারি। যদি লোয়ার ডিটেকশন লিমিট হাই হয় তখন লো ভ্যালু গুলো আমি আর পাবো না, যেগুলো ফলস নেগেটিভ দেবে। লাস্ট ওয়ান হচ্ছে যে আমাদের দেশে যত রকম টেস্ট হয় তার মধ্যে প্রি এক্সামিনেশন পার্টে 70% এরর হয় সমস্ত রকম ল্যাবরেটরি টেস্টে। এর ক্ষেত্রেও কিন্তু সেটাই হচ্ছে। এটা শুধু এটাও নয়, যেমন ইন্টারলিউকিন 6 আজকাল এত মাপা হচ্ছে তার টেস্টটা করার দরকার 4 থেকে 4.5 ঘন্টার জন্য। এখন লজিস্টিক প্রবলেমে 4 থেকে 4.5 ঘন্টা পর ইন্টারলিউকিন 6 মাপলে সে চলে আসে, সেখানে ক্লিনিক্যালি লেজার করতে এবং ট্রিট করতে পেশেন্টের অসুবিধা হয়। I got the point. হ্যাঁ Fine. তার মানে এটা এমনি কনভেনশনাল ওয়ে তো আমরা মিস করছি, প্লাস এই ডাবল মিউটেন্ট ইজ অ্যাডিং টু ইট। আমাকে একটা কথা বলুন বিফোর আই গো ওভার টু দ্য নেক্সট টপিকস। আমি ডক্টর সরকারকে দিয়ে শুরু করছি। তাহলে এই মুহূর্তে দুটো আমি খুব স্পেসিফিক কোয়ারি রাখছি। এক হচ্ছে তাহলে কি আরটিপিসিআর এখন গোল্ড টেস্ট নাকি আমাদের এইচআরসিটি বা ব্রঙ্কোস্কোপি করেই কনফার্ম হতে হবে? এক। আর 2 নম্বর হচ্ছে যদি ধরুন এই এইচআরসিটি বা ব্রঙ্কোস্কোপি তো আজকে কলকাতায় করলেও জেলায় বা অন্যান্য জায়গায় থাকবে না, সেক্ষেত্রে কি যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে যদি ম্যালেরিয়ার সিমটম দেখা যেত তাহলে যদি টেস্ট পজিটিভ না পাওয়া গেলেও ট্রিটমেন্ট শুরু করতে হতো, তাহলে কি ডক্টর সরকার অ্যাজ আ ভেরি এক্সপিরিয়েন্সড প্রফেশনাল ইন দিস লাইন আপনি কি সাজেস্ট করবেন যে গ্রামগঞ্জের দিকে পেরিয়ারবান জায়গায় যেখানে এত ফেসিলিটি নেই সেখানে আরটিপিসিআরই হয়তো করে উঠে পারতে না, সেখানে কি তাহলে ট্রিটমেন্ট শুরু করে দেওয়া উচিত সিমটম দেখলে? ডক্টর সরকার, দুটো সিভিক কোয়েশ্চেন ভেরি কুইকলি। ডক্টর সরকার, আরটিপিসিআর এখনো গোল্ড স্ট্যান্ডার্ড। ওটা এবং নেজাল ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াবটাই আমি কেন সারা পৃথিবীতে রেকমেন্ডেড। ব্রঙ্কোস্কোপি ইন এ কোভিড পেশেন্ট ইজ ভেরি risky procedure, very risky for the person who is doing that test and also the person surrounding that patient. সেই জন্য ব্রঙ্কোস্কোপি আমরা রেকমেন্ড করি না। খুব রেয়ার সিচুয়েশনে আমাকে করতে হয়েছে, আজ পর্যন্ত করতে হয়েছে, সেই জন্য আমরা করি না, ওটা ভুলে যেতে হবে। সেকেন্ড পয়েন্ট যেটা বলছেন যে আমরা ট্রিটমেন্ট করব কিনা, যদি বেসিক্যালি দেখুন একটা কোভিড-19 এ ট্রিটমেন্টটা খুব কমই আছে, যেটা হচ্ছে আইসোলেশন করা। এই পেশেন্টটাকে আমি যদি সাসপেক্ট করি and if that test is negative, still I feel that patient could be COVID-1, তাহলে তাকে আমাকে আইসোলেশন ফার্স্ট করে দিতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট যাতে এটা ছড়িয়ে না পড়ে ওয়ার্ডের নন কোভিড পেশেন্টের মধ্যে। আর যদি বাড়িতে তারা থাকে হোম কোয়ারেন্টাইনে, এটা খুবই সেন্সিবল অ্যাডভাইস হবে যে এনি সাসপেক্টেড ফিভার, আজকের দিনে যে ইনফেক্টিভিটি যতটা ছড়িয়েছে যে 10 জনে এখন 8 জন ফিভারই কিন্তু কোভিড হচ্ছে, অতএব বাড়িতে জ্বর হলে তাকে প্রথমেই আইসোলেশনে চলে যেতে হবে যতক্ষণ না টেস্ট হচ্ছে। টেস্ট করতেও এখনো 3 দিন লেগে যাচ্ছে না, আইসোলেশন করে ট্রিটমেন্টটা কিছু করবে। এবার ট্রিটমেন্টে দেখুন 3টে বেসিক ট্রিটমেন্ট বাড়িতে বসে করা হয়। একটা হচ্ছে যে ভিটামিন সি, ভিটামিন জিঙ্ক, আর আমরা আইভারমেকটিন ডক্সিসাইক্লিন কম্বিনেশন দিচ্ছি। এইগুলো কতটা কাজ করে না এই নিয়ে অনেক ডিবেট আছে, অনেক এ নিয়ে কোয়েশ্চেন করতে পারে, কিন্তু দরকার সেটা হচ্ছে মনিটরিং করা এবং অক্সিজেন স্যাচুরেশনটা দেখা। যদি স্যাচুরেশন কমে যায় তাহলে একটা রোল আছে স্টেরয়েডের, এবং তখনই হসপিটালাইজেশনের প্রশ্ন আসতে পারে। অতএব মনিটরিং এন্ড আইসোলেশন, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর। হ্যাঁ, আচ্ছা, ফাইন। আমি একটু এই একই প্রশ্নটা ডক্টর হালদারের কাছে যাব। ডক্টর হালদার, আপনার ওপিনিয়ন কি এই দুটো স্পেসিফিক কোয়েশ্চেন যেটা আমি ডক্টর সরকারকে জিজ্ঞাসা করলাম, আপনার কি ওপিনিয়ন? একদম একই মতামত, উনি যা বললেন পুরোটাই বলেছেন। সুতরাং যদি আরটিপিসিআর নেগেটিভ আসে এবং ক্লিনিক্যাল ফিচার্স যদি কোভিড এর মতো হয়,
ডেফিনেটলি এখন এপিডেমিকের সময় সব জ্বরই কোভিড হিসেবেই ধরা উচিত এবং সেইভাবেই ট্রিটমেন্ট করা উচিত। কিছু ক্ষেত্রে যখন আমাদের একটা ডায়াগনস্টিক ডায়লেমা থাকে, যদি এইচআরসিটি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা করতে পারি, কিন্তু সবসময় সেটাও যে একটা ডেফিনেটিভ ডায়াগনোসিস দেবে সেরকম নয়। যদি কিছু গ্রাউন্ড গ্লাস পাই তাহলেই সেটা একটা আমরা বলতে পারি যে প্যাটার্নটা খুব টিপিক্যাল। নেগেটিভ থাকলে সেক্ষেত্রে আমরা আবার ডায়লেমায় পড়বো। সুতরাং দেখা যে কমপ্লিকেশনস ডেভেলপ করছে কিনা, হাইপক্সিয়া হচ্ছে কিনা, কোনো কোয়াগুলোপ্যাথি হচ্ছে কিনা, কোনো ইমিউন ডিসরেগুলেশন হচ্ছে কিনা। সুতরাং এইগুলোকে বায়োকেমিক্যাল মার্কার্স দিয়ে ফলো আপ করতে হবে। যদি দেখা যায় সেগুলো হচ্ছে তাহলে সেই হিসেবে ট্রিটমেন্ট করতে হবে। আর এইচআরসিটিটার কথা কি বললেন? এইচআরসিটি যে সব ক্ষেত্রেই আমি পজিটিভ পাবো সেরকম নয়। কিছু আর্লি কেসে যদি আমি করি সেখানে এইচআরসিটি নরমালি থাকতে পারে, হয়তো ভাইরাসটা তখনও লাংসে যায়। মানে কতদিন পর টেস্ট করার কথা আপনি সাজেস্ট করবেন? এই সিম্পটমস গুলো শুরু হওয়ার কতদিন পর টেস্ট করাটা অ্যাডভাইজেবল? কোন টেস্ট? ব্লাড টেস্ট, বোথ আরটিপিসিআর বা মানে র্যাপিড অ্যাজ ওয়েল অ্যাজ আরটিপিসিআর করেই পেশেন্ট আমাদের কাছে আসছে। আরটিপিসিআর যত তাড়াতাড়ি করব, র্যাপিড অ্যান্টিজেন যত তাড়াতাড়ি করব, তত পজিটিভিটি হওয়ার চান্স বেশি। কেননা ভাইরাল লকটা তো আমরা দেখেছি ডিউরিং সিমটম এন্ড প্রি সিমটম সবচেয়ে বেশি থাকে, আস্তে আস্তে কমতে থাকে। সুতরাং আমি যদি 7 দিন পরে টেস্ট করি ডেফিনেটলি আমার টেস্ট নেগেটিভ আসতে পারে। সুতরাং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জ্বর এলেই আমরা বলবো যে আপনি একটা টেস্ট করিয়ে নিন, এবং টেস্ট যদি পজিটিভ থাকে, তার যদি কোমরবিডিটিস থাকে, তার যদি রিস্ক ফ্যাক্টরস থাকে, তাহলে আমরা কিছু ব্লাড টেস্টও বলবো সেগুলো করিয়ে নিতে। ফাইন ফাইন, তাহলে এই হলো মোটামুটি প্রোটোকল। আমি একটু এইচআরসিটি নিয়ে বলবো। হ্যাঁ, আমি কিন্তু এইচআরসিটিটাকে কখনোই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলে মনে করি না। আচ্ছা, আমার এইচআরসিটি তখনই হবে যখন আরটিপিসিআর পজিটিভ। আমি এইচআরসিটিতে যাব যখন সিভিয়ারিটিটা জাজমেন্ট করার জন্য, যে এই পেশেন্টটা কতটা সিরিয়াস লাং ইনভলভ। গ্রাউন্ড গ্লাস একটা আসতে পারে, জিজিও এখন বলে, কিন্তু কোনো ভাইরাল ইনফেকশনে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স হতে পারে। ইভেন এনি ইনফেকশন ক্যান কজ গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, জিজিও আমরা বলে থাকি। এইচআরসিটি ইজ ভেরি নন স্পেসিফিক ফাইন্ডিংস, কিন্তু আমার যদি পেশেন্টের কোভিড থাকে আমি একটা এইচআরসিটি করে নেব একটা পয়েন্ট অফ টাইমে, যে ওর লাং ইনভলভমেন্টটা কতটা হয়েছে। ফাইন, কিন্তু ডক্টর সরকার, যেটা আমি কলকাতাতে হয়তো এক্সপিরিয়েন্সটা আপনাদের হচ্ছে না, কিন্তু দিল্লিতে মানে ইনফ্যাক্ট গতকাল আজ গত 3-4 দিন ধরে নাম্বার অফ পেশেন্টস এর ইনপুট আমার কাছে আসছে, যেখানে পেশেন্টস তারা কোভিড লাইক সিমটম শো করছে, যাদের আরটিপিসিআর এ ধরা যাচ্ছে না। এবং আমি জিজ্ঞাসা করেছিলাম এই একই প্রশ্নটা ওই ডক্টর সৌমিত্র দাসের কাছে, উনি বলেন উই রিয়েলি ডু নট নো ওয়েদার এনি আদার ভ্যারিয়েন্ট ইজ ইন অপারেশন অর নট, আমাদের এটা জানা নেই। সুতরাং আই থিঙ্ক দেয়ার ইজ সাম গ্রে এরিয়া এখন অব্দি which is quickly unfolding. প্রফেসর চ্যাটার্জি, আপনি কি কিছু বলবেন এই কনটেক্সটে, যে কি মনে হচ্ছে? আমি সুব্রজ্যোতির কাছে যাবো, তারা কিন্তু আপনার কাছে কথা বলে নি। only thing is that মানে আপনারা দেখেছেন কিনা হিন্দুস্তান এক্সপ্রেসে এটা এসেছিল গত পরশুদিন, যে আইআইটি খড়গপুর থেকে একটা একদম অন্য ধরনের টেস্ট ওরা ডেভেলপ করেছে, which is not really absolutely we can talk about RT-PCR. We are hoping that if that test is actually come মানে আর কি ইমিডিয়েটলি, মানে টাটারা বোধহয় ওটাকে লাইসেন্স করছে আর কি, যদি আসতে পারে। এখন একটা যেটা দরকার হচ্ছে কি মাস অ্যাকচুয়ালি স্কেলি একটা ডায়াগনোসিস দরকার আর কি পুরোটা কমিউনিটির মধ্যে আর কি, এবং এপিডেমিওলজিক্যাল এক্স্যাক্টলি ওই আমি এক্সপেক্ট করছি আইআইটি খড়গপুরের ওই পার্টিকুলার ডায়াগনস্টিক কিট যেটা ওরা ডেভেলপ করেছে সেটাকে যদি খুব ফাস্ট আমরা পেতে পারি এবং এটা চার্জটা অনেক কম বলছে, তাহলে হয়তো ভালো কাজ হবে। ফাইন ফাইন, আমি মাস্টার কথায় আসবো ডক্টর মুখার্জিকে, তাকে আমি সুব্রজ্যোতির কাছে আসি। সুব্রজ্যোতি, আপনি অ্যাজ এ রিসার্চার, আমি ভ্যাকসিনের কথা, সুব্রজ্যোতি ইউ হ্যাভ টু আনমিউট ইয়োরসেলফ। আপনি আমার একটু বলুন, আমরা সবাই নিরাশার কথা বলছি, আপনার কাছ থেকে আশার কথা শুনতে চাই। ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে আমাদের হাতে দুটো ভ্যাকসিন, কোভিশিল্ড, কোভ্যাক্সিন। আইসিএমআর রিসেন্টলি বলেছে যে কোভিশিল্ডের মানে নিয়ে প্রশ্ন উঠেছে, কোভিশিল্ড নিয়ে সারা পৃথিবীতেই প্রশ্ন উঠছে, অ্যাস্ট্রাজেনিকা নিয়ে। আপনি নিজে রাশিয়ান ভ্যাকসিনেটার সঙ্গে যুক্ত ছিলেন বা যুক্ত আছেন। হোয়াট ইজ দ্য ভ্যাকসিন সিনারিও? ভ্যাকসিন কি কি আসতে পারে, কখন আসতে পারে, কি সিনারিও?
Vaccine scenario is very bright, I would say. Definitely, the numbers যদি আমরা বলবো, it is not that bright, but I'm sure Indian government will ramp up the operations. So I'm a very positive person that way. যেটা আপনি বলেই দিলেন কোভিশিল্ড কোভ্যাক্সিন, মানে এমন অবস্থা ছিল যে জানুয়ারি মাসে যখন এটা শুরু হয় তো sizable population was not ready to take কোভ্যাক্সিন। আমি জাস্ট 2-3 মাস পেছনে হাঁটছি। আর আজকের দিনে মানে ইনফ্যাক্ট দিল্লির বড় বড় মেডিকেল কলেজেসে সেখানে কিন্তু there were protests by the doctors that Covaxin was being pushed down their throat, and Covishield data was much more available just because Covishield data was available, which was in combination with AstraZeneca. But today we have whatever the publications that come for Covaxin. In fact, it gives me a lot of pride as an Indian. The ICMR, EVOM, National Institute of Virology, the vaccine ta toiri koreche along with Bharat Biotech. It's one of the, I would say, best vaccines in the world, because if whatever strains we are talking about, ajke Dr. Sarkar bollen, Professor Chatterjee bollen, Dr. Krishnaji Goswami enara ja discuss korlen je ei strains gulor one of the biggest problems is that these strains are evading the antibodies which are being produced by Subrajyoti, sorry to interrupt you, because I think we want some direct answers to direct questions. So direct এই যে answers কোভিশিল্ড নিয়ে প্রশ্নটা উঠছে সুব্রজ্যোতি, এটা কি এক অর্থে প্রমাণ করে না যে we have jumped the gun? মানে have we done enough study to kind of take a vaccine, a mass vaccine? এখন আমরা বলছি যে কোভিশিল্ড, এখন ICMR বলছে যে কোভিশিল্ড is not good enough. That's I'm very sorry to use this word, as a stupid thing to say. আজকে ভারতবর্ষের কোটি কোটি মানুষকে কোভিশিল্ড দিয়ে now you are saying it's not good enough, doesn't make any sense. So as a scientist, how you look at it? The question was, I think my personal opinion was the Pfizer vaccine as well as the Moderna vaccine should have been allowed in the country. This is my personal opinion, because the Pfizer vaccine was a time-tested thing, and this is not a time to reinvent the wheel. Because আজকে United States বলুন বা ইউরোপিয়ান ইউনিয়নে যে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আছে, সেই রেগুলেটরি ফ্রেমওয়ার্ককে আমাদের রিলাই করতে হবে, এবং clinical trials, we have got this ICH GCP guidelines which clearly mentions that certain countries have very stringent. India is also a signatory to that. So I am quite disappointed that Pfizer vaccine as well as the Moderna vaccine was not allowed. AstraZeneca vaccine was allowed with two things in mind. Number one, Serum Institute was preparing this vaccine while the trial was going on. So this was one of its first kind, যেখানে simultaneous production of the vaccine was going on, and there was 1 million dose already ready by the time January 3rd. Okay, Subrajyoti, let us look in front. আপনার রাশিয়ান ভ্যাকসিনের কি স্ট্যাটাস রয়েছে? Russian vaccine আমরা we say at PLS Hospital, we are very proud that we had conducted this trial. We have given it to 20 participants, and touch wood, all of the participants are doing very good. Ajke, in fact, the second last visit chilo, they are doing very good. None of them have reported with any COVID symptoms, mild side effects. So when do we expect to come on public? So we have been told by Dr. Reddy's laboratory that the first batch from Russia should arrive by mid-May, and they are trying to expedite that. But mid-May, Russian vaccine will be available around mid-May. That's what you were saying. Yes. আচ্ছা, ফাইন। আমি ডক্টর মুখার্জির কাছে যাওয়ার আগে আরেকবার প্রফেসর চ্যাটার্জির কাছে আসবো ভেরি কুইকলি। প্রফেসর চ্যাটার্জি, এই যে কোভিশিল্ড নিয়ে প্রশ্নটা উঠছে, আমি খুব কুইক রেসপন্স আপনাকে যেটা চাইছি। অনেকেই বলছে যে এই যে মহারাষ্ট্রে যে হিউজ অ্যামাউন্ট অফ ইনফেকশন হচ্ছে, অনেকগুলো রিইনফেকশন, এবং অ্যাপারেন্টলি যেটা আফ্রিকাতে হয়েছে যে কোভিশিল্ড বা ওখানে অ্যাস্ট্রাজেনিয়া নামে ওটা ইউজড হয়েছে, সেটা এই ভ্যারিয়েন্টস গুলোকে কাউন্টার করতে পারছে না। We are named person, we are not scientists. আপনি কি মনে করেন যে that may be a reason যে এটা রিইনফেকশন হচ্ছে simply because কোভিশিল্ড, কারণ কোভিশিল্ডই বেশি দেওয়া হয়েছে, it cannot cope with the variants? Professor Chatterjee? Yes,
ডেফিনেটলি, বিকজ মানে যে রিপোর্টটা আমরা পাচ্ছি এবং এখন পর্যন্ত যতগুলো রিপোর্ট প্রকাশিত হয়েছে যে তাতে দেখা যাচ্ছে যে এফিকেসি অফ দ্য কোভিশিল্ড ভ্যাকসিন এগেইনস্ট দ্য ডাবল মিউটেন্ট হ্যাজ গন ডাউন টু 67%. সো how much? 67%. 67%. Yeah. 2/3, 1/3 is missing out. Yeah, so the reinfection is possible over there, and but what actually being another against Covishield is that blood clotting, but that has been already negated because there are a lot of experiments been done and it has been proved that it's not a question of blood clotting. Sure. It is actually the double mutants reaction to Covishield is the efficacy is much less. Okay, fine. Dr. Mukherjee, আমি একটু কলকাতার কথা আসি, তারপর আমরা ডক্টর সরকারের কাছে যাব about the symptoms. ডক্টর মুখার্জি, আপনাদের কলকাতা কর্পোরেশনে যে ভ্যাকসিন এখন অবধি দেওয়া হচ্ছে, আপনারা কি দুটো ভ্যাকসিন ইউজ করছেন? কোনটা বেশি কি কোভিশিল্ডই अवेलेबल হচ্ছে? 16ই জানুয়ারি থেকে যখন প্রোগ্রামটা শুরু হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত আমরা সবচেয়ে বেশি কোভিশিল্ডই ব্যবহার করেছি, এবং এখন আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে অল অ্যাক্রস দ্য কেএমসি এরিয়া 144টা স্বাস্থ্য কেন্দ্রের 140খানা জায়গা থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সেই 140টা ভ্যাকসিন কেন্দ্রের মধ্যে 100টা হচ্ছে কোভিশিল্ড দেওয়ার জায়গা আর 40টা হচ্ছে কোভ্যাক্সিন দেওয়ার জায়গা। এবার কোনটা কতটা কি এফেক্টিভ ইত্যাদি সেই সব আলোচনা এক্সপার্টরা বলছেন, কিন্তু আমি আপনাকে খালি দুটো জিনিস বলি যে আমরা দেখছি যে কোভিশিল্ড, যেটা আপনি বললেন, কোভিশিল্ডই সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি রয়েছে। তাতে দেখা যাচ্ছে গতকালকে আমরা যা পজিটিভ কেস পেয়েছি, আরটিপিসিআর পজিটিভ বা র্যাপিড মিলিয়ে টোটাল যে আমরা 3474 জন গতকালকে পজিটিভ পেয়েছি, তার মধ্যে সেকেন্ড ভ্যাকসিন নেওয়া হয়েছে এরকম লোকের পজিটিভ হওয়ার সংখ্যাটা হচ্ছে 1.5%। যদিও ভেরি ইম্পর্টেন্ট ডেটা, আপনি বলছেন গতকাল 3479 জন পজিটিভ হয়েছে, তার মধ্যে দুটো ডোজ নিয়ে হয়েছে 1.4%, 1.5%। এটা হ্যাঁ, যেটা অবশ্য ডেফিনেটলি যে কয়েকদিন আগে যে ন্যাশনাল ফিগারটা আমরা জেনেছি, ন্যাশনাল ফিগারে বলেছে কোভিশিল্ডের দুটো ডোজ নেওয়ার পরের পার্সেন্টেজ হচ্ছে এফেক্টেড হওয়ার পার্সেন্টেজ 0.03%। তা ডেফিনেটলি সেখানে সাইজটা অনেক বড়, সেখানে 0.03%। আমরা দেখছি গতকালকে আমাদের এই 3479 জনের মধ্যে সেকেন্ড ডোজ কোভিশিল্ড নেওয়ার পরে এফেক্টেড হচ্ছে 1.5%। এইটা আমার মনে হয় তাহলে আমাদের কি কোনো কম্পারেবল কোভ্যাক্সিনের ফিগার আছে? আমাদের কাছে কি কোনো কম্পারেবল কোভ্যাক্সিনের ফিগার আছে? কোভ্যাক্সিনটা যেহেতু আমাদের ব্যবহার অনেক পরে আরম্ভ হয়েছে এবং সংখ্যাটা কম, হয়তো ডাবল ডোজ এখন হয়নি, সংখ্যাটা কম, কিন্তু ন্যাশনাল লেভেলে এটা দেখা যাচ্ছে 0.04%। হ্যাঁ, ন্যাশনাল ফিগার হচ্ছে 0.04% কোভ্যাক্সিনের ক্ষেত্রে। তো অল সেড অ্যান্ড ডান। তো আরেকটা পয়েন্ট বলবো যেটা আলোচনার থেকে উঠে আসছিল, তাতে এই যে আরটিপিসিআর কে এসকেপ করছে এবং সেখানে কথা উঠলো ব্রঙ্কোস্কোপি করে অ্যালভিওলার লাভাজ নিয়ে আরটিপিসিআর টেস্ট করা, সেটা আমাদের দেশে সমস্ত জনগণের জন্য সেটা সম্ভব নয়। তার ফলে ব্যাপারটা কিন্তু আবার এসে যাচ্ছে, যেটা আপনাদের আলোচনাতে আমি প্রথমবারে বলেছিলাম যে এত রকম অসুখের এত রকম গাইডেন্সের মধ্যে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসের কথা থাকে, কিন্তু এখন আজকে আবার আলোচনাতে উঠে আসছে যে উই উইল গো মোর বাই দ্য সিমটমস দ্যান বাই দ্য রিপোর্টস। সুতরাং আবার সেই ক্লিনিক্যাল আলোচনা যেটা আমি বলেছিলাম চলে আসছে। অর্থাৎ আমরা যে ডাক্তারিতে এক সময়তে শিখে এসেছিলাম যে ডিকটাম কতগুলো, যে ডিকটাম মানে কতগুলো অনুশাসন বাক্য, সেই অনুশাসন বাক্যতে শেখানো কি হতো যে 7 দিনের বেশি জ্বর চললে টাইফয়েড হতে পারে আনলেস প্রুভড আদারওয়াইজ, বুকে জল জমলে টিবি হতে পারে আনলেস প্রুভড আদারওয়াইজ, পেঁপে জ্বর এলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ম্যালেরিয়া হতে পারে আনলেস প্রুভড আদারওয়াইজ। তা কোভিডের ক্ষেত্রে জ্বর, কাশি, শ্বাসকষ্ট কি হয় না, এটা মজা করে বলা হয় যে কোভিডে প্রেগন্যান্সি আর ফ্র্যাকচার ছাড়া সবই হতে পারে। তো তা যদি হয় তাহলে আমরা কেন ক্লিনিক্যালি, আজকের আলোচনা থেকে তো এটাই বেরিয়ে আসছে যে উই উইল গো মোর ফর ক্লিনিক্যাল ডায়াগনোসিস দ্যান ফর ল্যাবরেটরি ডায়াগনোসিস। গ্রেট গ্রেট ডক্টর মুখার্জি, ফাইন। আমি ডক্টর সরকারকে আমি এখানে একটু ঢোকাবো। ডক্টর সরকার, প্রথমে আমি সিমটমের কথা জিজ্ঞাসা করবো, তার আগে আমি একটা কথা জিজ্ঞাসা করি।
এটা সারা পৃথিবীতে বিভিন্ন ভ্যাকসিনই হয় যে ডাবল ডোজ নেওয়ার পরও বা ভ্যাকসিন নেওয়ার পরও সে আবার রিইনফেক্টেড হতে পারে। কিন্তু এটাও পাশাপাশি শোনা যাচ্ছে যারা রিইনফেক্টেড হচ্ছে, যেমন আমি আজকের এই প্যানেলেই ডক্টর পার্থ প্রধানের থাকার কথা ছিল, আমি আগেও বলেছি উনি কোভিড আক্রান্ত হয়েছে, উনি 2টো ডোজ বহুদিন আগেই নিয়েছেন, কোভিশিল্ডের 2টো ডোজ উনি নিয়েছেন। তো কিন্তু সিভিয়ারিটি কম অনেকে বলছে, ইজ ইট আ ফ্যাক্ট যে 2টো ভ্যাকসিন নেওয়ার পর যেটা হচ্ছে সেটা সিভিয়ারিটি কম পাচ্ছেন? কি এক্সপিরিয়েন্স ডক্টর সরকার? এটা একদম ফ্যাক্ট। কেন, আমি নিজে আমার হসপিটালের অভিজ্ঞতা থেকে দেখছি যেসব পেশেন্ট সিভিয়ার অর ক্রিটিক্যাল ইলনেস হচ্ছে তারা কিন্তু কেউই ভ্যাকসিনেটেড নয় আমার হসপিটালে, এবং আমি অন্যান্য হসপিটালেও খোঁজ নিয়েছি। মাইল্ড টু ম্যাক্সিমাম মডারেট সিমটোমেটিক হয়েছে আফটার সিঙ্গেল ভ্যাকসিন, কিন্তু ডাবল ভ্যাকসিনেশনের পরে all of them are either asymptomatic or mildly symptomatic and they can be managed at home. অতএব ভ্যাকসিনেশন নিতে হবে না এর কোনো প্রশ্নই নেই। সেকেন্ড হচ্ছে যে সিমটম তো হতেই পারে, কোনো ভ্যাকসিন 100% প্রোটেকশন দেয় না, কোনো ভ্যাকসিনই। অতএব এটাও তার মধ্যেই পড়ছে, তার সে তো ইনফেক্টেড হতেই পারে, কিন্তু হলে পর তার মরবিডিটি এবং মর্টালিটি অনেক অনেক কম, অনেক কম। এখন সেই আমি এটাতে একটু জিজ্ঞাসা করবো, সিমটমের কথা আপনি এক্ষুনি তুললেন, এই সেকেন্ড ওয়েভে অনেকেই বলছে সিমটমস ভ্যারি করছে, তো এখন কি ধরনের প্রিডমিনেন্ট সিমটমস আসছে? যদিও এক্ষুনি ডক্টর মুখার্জি বলেছেন প্রেগন্যান্সি ছাড়া বোধহয় সবটাই কোভিড বলে ধরে নিতে হবে প্রায়, তো আপনার মধ্যে এখন সিমটমস গুলো কি কি আসছে প্রিডমিনেন্টলি? সিমটমস এর মধ্যে এখন যেটা আমরা দেখছি, জ্বর হয়তো বেশি দিন থাকছে না, কিন্তু এক্সট্রিম উইকনেস, লেথার্জি, কারো কারো হেডেক, আমি পেশেন্ট কনজাংটিভাইটিস পেলাম, রেড আই বলে আমরা যেটা বলি আগে, হ্যাঁ, সেই কনজাংটিভাইটিস পেয়েছি। আর যেটা ডায়রিয়া একটা বাচ্চাদের মধ্যে, বড়দের খুব একটা ডায়রিয়া দেখছে না, কিন্তু বাচ্চাদের এবার হচ্ছে, ডায়রিয়াটা বাচ্চাদের মধ্যে বেশি। বাচ্চা মানে কি? বাচ্চা মানে একদম বাচ্চা নাকি আর্লি অ্যাডাল্ট? পেডিয়াট্রিক এজ গ্রুপ, পেডিয়াট্রিক, ধরুন ছোট বাচ্চা মানে আপ টু 12 ইয়ার্স পর্যন্ত তাদের মধ্যে ডায়রিয়া হচ্ছে। হ্যাঁ, ডায়রিয়াটা ভীষণ প্রিডমিনেন্ট। বড়দেরও হয়েছে বলবো না, বেশ কয়েকটা। আর কোন সিমটম? তো যে সিমটমস হলো ইউজুয়াল কাশি, সর্দি। টেম্পারেচার কি আসবে? টেম্পারেচার কি থাকবে? ইজ টেম্পারেচার থাকে। হাই টেম্পারেচার এবার একটু বেশি হচ্ছে, যাদের হচ্ছে তো 3-4 জ্বর হচ্ছে, যেটা আগের বারে ছিল না। হাই টেম্পারেচার আগের বারে ছিল না, এবার হচ্ছে, কিন্তু টেম্পারেচারটা এবার যাদের হচ্ছে অনেক দিন পারসিস্ট করছে, 7 দিন, 8 দিন, 10 দিন পর্যন্ত কারো করে টেম্পারেচার পারসিস্ট করছে, কিন্তু টেম্পারেচার থাকবে। আমি ডক্টর হালদারের একটা এক্সপেরিয়েন্স জেনে নিই। ডক্টর হালদার, এই সেকেন্ড ওয়েভে একটা কথা প্রায়, হ্যাঁ বলুন, আপনার মধ্যে এখন সিমটমস গুলো কি কি আসছে? সিমটমস এর মধ্যে এখন যেটা আমরা দেখছি, জ্বর হয়তো বেশি দিন থাকছে না, কিন্তু এক্সট্রিম উইকনেস, লেথার্জি, কারো কারো হেডেক। Oh, that's a very important data. Very important. Thank you. Very important data. I think. Thanks, Dr. Mukherjee. Very important data. We must thank him. Thank to all of you. Dr. Haldar, আপনার কি মনে হচ্ছে যে এইবারে সিমটমস, সেকেন্ড ওয়েভের সিমটমস কি অন্যরকম কিছু? মোর অর লেস সিমিলার। তো কিছু পেশেন্ট পাচ্ছি আমরা যে একটা প্রলং ফিভার নিয়ে আসছে। আমি ইন্ডিভিজুয়াল সিমটমস এ না গিয়ে, বিকজ এটা ভ্যারি করতে পারে ফ্রম পেশেন্ট টু পেশেন্ট, ফ্রম ডক্টর টু ডক্টর, একটা ক্লাস্টার এক রকম আসে। ন্যাশনাল যে আপনার ডেটা আছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এবারে যে পেশেন্ট গ্রুপ ইনভলভড হচ্ছে তাদের মধ্যে কিন্তু অনেকেরই কোনো কোমরবিডিটিস নেই, হ্যাঁ, এবং সেটা একটা সিগনিফিকেন্ট প্রপোর্শন, কোমরবিডিটিস নেই। দ্বিতীয় হচ্ছে যে অ্যাকচুয়ালি যে এজ প্রেডিলেকশন বলা হচ্ছে যে ইয়াঙ্গার গ্রুপ মোর এফেক্টেড হচ্ছে, সেটা কিন্তু নয়। যেটা ফার্স্ট ওয়েভে ছিল, সেকেন্ড ওয়েভেও ঠিক একই রকম গ্রুপ এফেকশন হচ্ছে, বাট এবারে যেহেতু সংখ্যাটা বেশি, ইয়াঙ্গার পেশেন্ট বেশি আসছে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনি বলছেন যে আমরা এতদিন ধরে বলছিলাম যে ইয়াঙ্গার জেনারেশন অনেক বেশি এফেক্টেড হচ্ছে, আপনি বলছেন তা নয়। The ratio is same, the proportion is same, as because the gross number is higher, so the basically